গাণিতিক যুক্তির পাটিগণিত অংশ। গাণিতিক যুক্তি থেকে 15 মার্ক পরীক্ষায় থাকে। আর এখানে পাটিগণিত যে অংশটা আছে, বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সনুপাত, লাভ ক্ষতি, এই সবকটা টপিকস থেকে এখানে মার্ক থাকবে 3 মার্ক। তার মধ্যে প্রথম যে বিষয় সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা অংশ, এই যে অংশটা থেকে পরীক্ষায় আর কি থাকার মতো প্রশ্ন থেকে থাকে অনেক সময়, এবং একটা ইম্পর্টেন্ট অংশ, যদি বা ইজি কিন্তু গুরুত্বপূর্ণ, এবং 47 BCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ। তো প্রথমে বাস্তব সংখ্যার এখানে দেওয়া আছে ফিগারটা। বাস্তব সংখ্যা থেকে আমরা কোন ধরনের সংখ্যাগুলো পাবো? ধনাত্মক সংখ্যা 0, আর হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা, এই সবগুলো মিলে আছে কি বাস্তব সংখ্যা। কারণ এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, এবং 47 BCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য যেটা গুরুত্বপূর্ণ আসার মতো, আমরা সেই বিষয়গুলো আর কি দেখি। তো মৌলিক সংখ্যার ক্ষেত্রে দেওয়া আছে প্রথমে প্রাইম নাম্বার। বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন থাকে যে 1 থেকে 10 পর্যন্ত কোনটা মৌলিক সংখ্যা, 11 থেকে 20 বা এরকম একটা লিমিট দিয়ে বলবো যে মৌলিক সংখ্যা কতটি, অথবা নিচের কোনটি মৌলিক সংখ্যা, বড় সংখ্যাগুলো দিয়ে দিতে পারে। তো এখানে আমাদের যে জানার বিষয় সেটা হচ্ছে মৌলিক সংখ্যার ক্ষেত্রে 1 থেকে 100 পর্যন্ত মোটামুটি জানাটা ভালো, এবং এটা জানলে প্রশ্নগুলো অ্যান্সার করা যাবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি। আবার বিভিন্ন ফ্র্যাকশন দেওয়া থাকে, যেমন 61 থেকে 70 বা 61 থেকে দেওয়া থাকলো যে 99, এরকম দেওয়া থাকতে পারে। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে এই ধারণাটা স্পষ্ট থাকতে হবে, তাহলে আশা করা যায় পরীক্ষা ভালো করা সম্ভব। এইখানে যে বিষয়টা, 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে কতটি? 25টি। তার মনে রাখার জন্য একটা সিস্টেম আমরা ইতিপূর্বেও জেনেছি, এবং যারা বেসিকভাবে পড়াশোনা করছে তারা এই বিষয়টা অবগত আছে, যে টেলিফোন নম্বরের মতো এই নাম্বারটা যদি আমরা মনে রাখি, যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য যে সিস্টেম, যে 1 থেকে 10 পর্যন্ত 4, 11 থেকে 20 4টি, তো এইভাবে 44, 22, 322, 321, এই সংখ্যাটা যদি আমরা মনে রাখি, তাহলে 1 থেকে 100 পর্যন্ত যে রেঞ্জগুলো আছে 10 করে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে আমরা মনে রাখতে পারবো। তাহলে মৌলিক সংখ্যাগুলোর যোগফল দেওয়া আছে কত? 1060। আবার 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি? 21টি। এটা মনে রাখার জন্য একটা সিস্টেম দেওয়া আছে, 41, 13, 122, 214। এটা একটা সিস্টেম, এই সিস্টেমে মনে রাখা যেতে পারে। মূলত 1 থেকে 100টা এটা বেশিরভাগ পরীক্ষা আসে। এখন আরেকটা বিষয়, আমরা একটা প্রশ্ন জানি যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, এবং ক্ষুদ্রতম এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা আছে কত? 2। এটা প্রশ্ন অনেক সময় থেকে যে ক্ষুদ্রতম এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা আছে কত? 2। আর যৌগিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যা, কম্পোজিট নাম্বারগুলো আমরা জানি যে মৌলিক সংখ্যা ব্যতীত অন্যান্য যে সংখ্যাগুলো, এটা হচ্ছে কম্পোজিট নাম্বার অথবা যৌগিক সংখ্যা। আর একটা এখানে বিষয় থাকে, সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা বা কোপ্রাইম নাম্বার, যেটা অর্থাৎ দুইটা সংখ্যার যদি গসাগু কী হয়? 1 হয়, অথবা দুটো ততোধিকও হতে পারে। যদি গসাগু 1 হয়, তাহলে সংখ্যাগুলোকে বলা হচ্ছে কি? সহমৌলিক সংখ্যা। এগুলো বেসিক আলোচনা। তারপরে মূলদ সংখ্যা দেওয়া আছে, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যদি যায় কোনো একটা সংখ্যাকে, এটা হচ্ছে কি? এখানে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা, এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। এই বিষয়গুলো সব বেসিক জোড় সংখ্যাটা একটা বেসিক আলোচনা। এখন আমরা দেখব যে টপিক বেসড, যেটা অর্থাৎ টপিক বেসড যে প্রশ্নগুলো আসে পরীক্ষায় পূর্ববর্তী সালে আসে, এবং এবার কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে আমরা একটু সেগুলো দেখি। টপিক বেসড আলোচনা। তো এখানে প্রথমে যেটা দেওয়া আছে, নিচের কোনটি মৌলিক সংখ্যা 35 BCS প্রিলিমিনারি পরীক্ষা আছে, অ্যান্সার হচ্ছে কত? 59, অর্থাৎ 59 হচ্ছে এখানে মৌলিক সংখ্যা। আবার এরপরে যে বিষয়টা আছে, নিচের কোন সংখ্যা দুইটি মৌলিক সংখ্যার যোগফল হতে পারে না? আর মৌলিক সংখ্যার যোগফল অবশ্যই কী হবে? যৌগিক সংখ্যা। আমরা একটা কমন বিষয় নিতে পারি যে মৌলিক সংখ্যার যোগফলটা অবশ্যই কী হবে? যৌগিক সংখ্যা হবে, কোনো ক্রমে মৌলিক সংখ্যা হয় না। এবং কোনো মৌলিক সংখ্যাকে এই দুটি সংখ্যার যোগফল আকারে সাধারণত প্রকাশ করা, অর্থাৎ দুটো যদি মৌলিক সংখ্যা হয়ে যায়, এর যোগফল আজীবন যৌগিক সংখ্যাই হবে, মৌলিক সংখ্যা হয় না। এখানে যেটা দেওয়া আছে 7, 19, 23, 31 দেওয়া আছে। তো এগুলো থেকে আমরা যেটা দেখতে পারি যে দুই নিজের কোন সংখ্যাটি দুটি মৌলিক সংখ্যার যোগফল হতে পারে না? অ্যান্সার হচ্ছে সি, 23, 23। নিচের কোন সংখ্যাটি দুটি মৌলিক সংখ্যার যোগফল হতে পারে না? 23। 31 অবশ্যই মৌলিক সংখ্যা আছে, এই যে 31 দেওয়া আছে। তো এক্ষেত্রে যদি অ্যানালাইসিসটা দেখতে পারি যে 7 = 5 + 2, আর এখানে আবার কি আছে 19 = 7 + 2, আর 23 যে কোনো মৌলিক সংখ্যার যোগফল হতে পারে না, এই যে 23, আর 31 হচ্ছে 29 + 2। তো এখানে 2 হওয়ার ফলে হয়েছে কি, অনেক ছোটোখাটো যে সংখ্যাগুলো, অর্থাৎ অল্প ডিফারেন্সের যে সংখ্যাগুলো,
এগুলোর কি যোগফল আকারে প্রকাশ করা যাচ্ছে দুইটা মৌলিক সংখ্যার, কিন্তু সব সংখ্যা যে হবে এমনটা না, অধিকাংশ সংখ্যাগুলি যৌগিক। তো এখানে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানের অঙ্ক নয় তাদের সমষ্টি কত? এটা হচ্ছে 107। আবার 5 থেকে 10 পর্যন্ত দেওয়া আছে, 5 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত হবে? তাই এগুলো বেসিক আলোচনা, এগুলো মৌলিক সংখ্যাগুলো বের করে গুণ করা। নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক? যদি সহমৌলিক বললাম যে গসাগুটা কী হবে? 1 হবে। দুই বা ততোধিক সংখ্যা হতে পারে, তাদের গসাগু যদি কী হয় 1 হয়ে যায়, তাহলে ক্রমজোড়টি কী হবে? সহমৌলিক হবে। আর একটা বিষয় অ্যাড করে নিই, প্রথমে যেটা বলছিলাম যে দুটি একটা সংখ্যাকে হয়তো যোগফল আকার যদি দেখাই, যে দুটি মৌলিক সংখ্যার যোগফল 2 ব্যতীত অন্যান্যগুলো নিলে সাধারণত কী হয়? যৌগিক হয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যৌগিক সংখ্যা হতে পারে। কিন্তু 2কে যদি যোগ করি, যেমন 5 + 2 7, এটা যৌগিক, যদি বা দুইটা মৌলিক সংখ্যা, কিন্তু যোগ করলে এটা কী হচ্ছে? মৌলিক সংখ্যাই হচ্ছে, কিন্তু 2 ব্যতীত অন্যান্যগুলো নিলে কী হয়ে যাবে? যৌগিক হয়ে যায়। আচ্ছা, এখন দেখি আমরা নিচের কোন কমজোরি সহমৌলিক গেল। সহমৌলিক বলতে গসাগুটা 1 হবে দুই বা ততোধিক সংখ্যার। তারপরে যে কোনটি বিজোড় সংখ্যার ধরন, এখানে বিজোড় সংখ্যার ধরনের জন্য কিছু অপশন দেওয়া আছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আসছে, যেমন 2 ক, 3 ক যোগ 1, তারপরে কি 2 ক বিয়োগ 1 যোগ, এখানে হচ্ছে ক। তো এখানে 2 ক বিয়োগ 1 হচ্ছে কি বিজোড় সংখ্যার ধরন, অর্থাৎ 1 3 5 7, এগুলো হচ্ছে 2 ক বিয়োগ 1। তার মানে কয়ের যে কোনো মানের জন্যে এইখানে বিজোড় সংখ্যাগুলো পাওয়া যাবে। এইখানে প্রশ্ন দেওয়া আছে 7 নম্বর প্রশ্ন, বেসিক লেভেলের প্রশ্ন, যে যদি n একটি বিজোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না? তো এখান থেকে বের করা 2 + 3। আমরা জানি n এর সঙ্গে যে কোনো যদি বিজোড় হয়ে যায়, 2 যদি গুণ করি বা জোড় সংখ্যা গুণ করলে জোড় হবে, প্লাস বিজোড় যোগ করলে আবার কী হয়ে গেলো? বিজোড় হবে। তো এটা আছে কি বিজোড় হয়ে যাচ্ছে, অ্যান্সার ডি। আবার x ও y উভয় জোড় সংখ্যা যদি বিজোড় সংখ্যা হয়, তো নিচের কোনটি জোড় সংখ্যা? তো বিজোড় সংখ্যার গুণফল আজীবন বিজোড় সংখ্যা, যোগফল জোড় সংখ্যা হয়। তো এখানে অ্যান্সার হবে কি ডি, x + y। আবার এখানে 9 নম্বর প্রশ্ন যেটা আছে, একটি সংখ্যার শতক, দশক, অঙ্ক যথাক্রমে PQR হলে সংখ্যাটি হবে কি? তো আমরা জানি যে একক, দশক এবং শতক যদি হয়, এককের অঙ্ককে 1 দ্বারা গুণ, দশকের অঙ্ককে 10 দ্বারা গুণ এবং শতকের অঙ্ককে 100 দ্বারা গুণ করতে হবে। গুণ করে যেটা পাবো, যোগ করলে আমরা ওই সংখ্যাটি পাবো। তাহলে PQR যেহেতু দেওয়া আছে, অ্যান্সারটা হয়ে যাচ্ছে 100 QP + R। এখানে এই যে অ্যান্সার ডি দেওয়া আছে যে শতক, দশক এবং এককের অঙ্ক যথাক্রমে PQR 100 QP + R দিয়েছে, অ্যান্সার রং, এখানে হবে না, এটা অ্যান্সার হবে বি নম্বরটা 100p + 10q + R। এবং 10 নম্বর প্রশ্ন, যদি p একটি সমমৌলিক সংখ্যা হয় তবে √p কী হবে? √p হচ্ছে কি অবশ্যই অমূলদ সংখ্যা। যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল্যে কী হয়ে যাবে? অমূলদ সংখ্যা হবে। আবার নিচের কোনটি মূলদ সংখ্যা? ওই যে ভগ্নাংশের প্রকাশ করা গেলে মূলদ সংখ্যা, অ্যান্সার ডি। তো এখানে ডিতে যদি দেখি √18 ভাগ হচ্ছে √2, রুটটা যদি কমন নিয়ে নেই, ভাগ করলে কত হয়? 9, তাহলে যার অ্যান্সার হচ্ছে 3। নিচের কোনটি মূলদ সংখ্যা? এখানে মূলত এইভাবে বের করতে হবে, √729, 729 করলে কত হয়ে যায়? 27, যা একটি পূর্ণ সংখ্যা। তো 729 যদি বর্গমূল করি, এটা কি হচ্ছে? পূর্ণ সংখ্যা। তো এই ধরনের প্রশ্নগুলা থাকতে পারে বিভিন্ন পরীক্ষায়, প্লাস BCS এর জন্য বেসিক আলোচনার ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন যাই, 13 নম্বর কোশ্চেন। এখানে যেটা দেওয়া আছে 13 নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 13। এই 13 নম্বর কোশ্চেন উল্লেখ করা আছে, নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা? তো আমরা জানি √2 মানটা যদি আমরা এমনি বিবেচনা করি, √2 আর √3 এর যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা কি জানি? মাঝের সংখ্যাটা পাই। √2 + √3 আমরা জানি যে অমূলদ সংখ্যার যোগফল আজীবন কি অমূলদ সংখ্যাই হবে। এখানে বলছে মূলদ সংখ্যা, তো এখানে ক্যালকুলেশন যদি করি তাহলে 1.5 আসবে। এটা হচ্ছে এখানে √2 এবং √3 এর মধ্যবর্তী, যেহেতু মধ্যবর্তী বলছে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে, নেয়ার যে ভ্যালুটা ওইটা পাওয়া যায় 1.5। এরপর নিচের কোনটি মূলদ সংখ্যা দেওয়া আছে? পূর্ব প্রশ্নের মতো এই ধরনের নিচের কোনটি মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় থাকার মতো বেসিক লেভেলের কোশ্চেন, বিশেষ না থাকলেও অন্য কোনো পরীক্ষা থাকতে পারে। আবার নিচের কোনো অমূলদ সংখ্যা দেওয়া আছে 40, বিশেষে আসছে 0.4 পৌনঃপুনিক, √9, 5.639, এখানে পৌনঃপুনিক দেওয়া আছে 27/48, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো এখানে অমূলদ সংখ্যার যে বিষয়টা, যেগুলো অপশন দেওয়া আছে প্রত্যেকটাই মূলদ সংখ্যা। সো এখানে সঠিক উত্তরটা দেওয়া নেই। আর 70 নম্বর কোশ্চেন, যে একটি সংখ্যা 300 থেকে যত বড় তা 380 থেকে কি তত ছোটো। এই যখন ছোটো বড় বলে, এই ধরনের প্রশ্ন বলবে যে একটা সংখ্যা থেকে যত বড় হয় আর তত ছোটো, তো 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা
এটা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সারটা পাবো। এরপরে 18তম বিসিএসে এই কোশ্চেনটা আছে 12 এবং 97 এর মধ্যে এই দুটি সংখ্যা সহ বলছে কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। তো এটা শর্টকাট যে সিস্টেমটা, আমরা যদি বিয়োগ করি 96 থেকে 12 বিয়োগ করে যে সংখ্যাটা পাবো 84। তো 84কে আমরা যেহেতু এখানে ডিফারেন্সটা হচ্ছে কত 4, দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, তাহলে 4 দিয়ে যদি ভাগ করে 1 যোগ করতে হবে। তো 84কে 4 দিয়ে ভাগ করে 1 যোগ করলে হয় 22। তাহলে এখানে ঋণের সংখ্যাটি হচ্ছে কি 22। এরপরে দেওয়া আছে 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। এটা লাস্ট যে বিসিএসে 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, এটা বিসিএস পরীক্ষাও আছে। তাহলে ওটা ছিল 200 থেকে 300 এর মধ্যে, এটা 100 থেকে 200। তো 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা আছে 100তে, একটা আছে 198। তাহলে যদি বিয়োগ করে 1 যোগ করে 3 দিয়ে ভাগ করলে তাহলে অ্যান্সার হচ্ছে 33টি। তো 33টি সংখ্যা আছে 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। আবার 72 সংখ্যাটির মোট ভাজক সংখ্যা কতটি? 26তম বিসিএস পরীক্ষা আছে ভাজক সংখ্যা বের করা। এবং ভাজক সংখ্যা বের করার ক্ষেত্রে আমরা যে পদ্ধতি অবলম্বন করি সেটা হচ্ছে মৌলিক গুণনীয়ক প্রকাশ করে যে একই সংখ্যা যে পারগুলো ওগুলো কি যোগ করে, যেমন সিস্টেম দেওয়া আছে 72 8 নং 72 টয়েস কিউব বা 3 কিউব হয়ে যায়। তো যেহেতু এখানে বলছে যে ভাজক সংখ্যা, তাহলে সূচকের সঙ্গে 1 করে যোগ করে গুণ করতে হবে। 3 যোগ 1 সমান 4, এখানে 2 যোগ 1 সমান 3, তাহলে 3 4 12টি। তাহলে 72 সংখ্যাটির মোট ভাজক সংখ্যা আছে কতটি? 12টি। এটা সিস্টেম। তারপর 21 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত 4টি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়? এখানে ভাজক সংখ্যা বিজোড়, ভাজক সংখ্যাগুলো বের করতে হবে। তো এখানে যে সংখ্যার বর্গমূল করা যায় তার ভাজক সংখ্যা বিজোড়, এটা একটা শর্টকাট সিস্টেম। যে কোনো একটা সংখ্যা যদি বর্গমূল আমরা বের করতে পারি তাহলে তার ভাজক সংখ্যা কী হয়ে যাবে? বিজোড় হয়ে যাবে। তো এখানে 32 পেয়েছে যেহেতু, তাহলে এটা বিজোড়। এখন 22 নম্বর কোশ্চেন, যে একটি সংখ্যাকে 567 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 10। যদি ওই সংখ্যাকে 7 দিয়ে ভাগ করা যায় তবে ভাগশেষ কত হবে? তাহলে যেহেতু ভাগশেষ 10 থাকে তাহলে 7 দিয়ে 10কে ভাগ করলে হবে 3। শর্টকাট সিস্টেম, এখানে একটা দীর্ঘ সিস্টেম দেওয়া আছে। 10কে 7 দিয়ে যদি আমরা ভাগ করি ভাগশেষ যেহেতু 3, তাহলে অ্যান্সার হচ্ছে 3। এভাবে করা যায়। তো এখানে দীর্ঘ সিস্টেম দিচ্ছে, এটা ওইভাবে দেখার দরকার নাই। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইন্টিজার্স হ্যাজ দ্য মোস্ট ডিভাইজার্স, একটা প্রশ্ন দেওয়া আছে যে কোন সংখ্যাটির বা পূর্ণ সংখ্যার হ্যাজ দ্য মোস্ট ডিভাইজার্স, সব থেকে বেশি ভাজক সংখ্যা আছে। তাহলে 88, 91, 95, 99, এখানে অনেকগুলো দেওয়া আছে। অ্যান্সার যেটা আছে 88। তো এখানে বের করতে হবে, ভাজক সংখ্যা বের করলে হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে 88 হচ্ছে এখানে অ্যান্সার। ভাজ্য নির্ণয়ের সূত্র এগুলো একদম বেসিক লেভেলের। এই কোশ্চেনগুলো একবারে ভাজক ভাগশেষ নিয়ে যে প্রশ্নগুলো, এটা বেসিক লেভেলের প্রশ্ন। 27 একটা প্রশ্ন ছিল যে 3136 বর্গমূল নির্ণয় করুন। এই বর্গমূল নির্ণয়ের জন্য আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করি, একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া, একটা হচ্ছে কি ইউক্লিডীয় প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ মৌলিক গুণনীয়ক বের করার মাধ্যমে আমরা কি করি এই বর্গমূল নির্ণয় করি। তাই বর্গমূল বের করবো আমরা ইউক্লিডীয় প্রক্রিয়ার মাধ্যমে অথবা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। এখানে বের হয়েছে কত? 56। যে 3136 বর্গমূল হচ্ছে কত? 56। এরপরে আমরা এখন এখানে দেখি দেওয়া আছে 0.00, এখানে 3.01 বর্গমূল কত? 0.01, বর্গমূল বের করা যাবে ভাগ প্রক্রিয়ায়। তারপরে এবিসির 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিজের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। তো এখান থেকে এবিসিডি বলে যোগ 1 যোগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায়। অর্থাৎ 4টি যদি ক্রমিক সংখ্যা হয়ে যায় তার গুণফলের সঙ্গে 1 যোগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? অ্যান্সার হচ্ছে কত? 35টি সংখ্যাকে দুটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যাবে। এগুলো বর্গমূল নির্ণয়ের অঙ্ক। এই যে বর্গমূল অথবা বর্গ নির্ণয়ের অঙ্কগুলো পরীক্ষা থাকার মতো অঙ্কগুলো বুঝে করতে হবে। এবং বেসিক যে প্রশ্ন দেওয়া ছিল, মানে 8ম শ্রেণীর বইয়ের প্রশ্ন ছিল, পূর্বের 8ম শ্রেণীর বইয়ে যে অঙ্কগুলো করানো হইতো মূলত এই ধরনের অঙ্কগুলো এখানে দেওয়া হবে। বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে বারবার। এরপরে বর্গমূল নির্ণয়ের আর কয়েকটা অঙ্ক এখানে গুণফল দেওয়া আছে বা বর্গমূল নির্ণয়ের মতোই। যেমন 24 দেওয়া আছে, সূচক 5কে ন্যূনতম কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে যেটা বিষয়, আমরা যে 2 এর সাহায্য করি পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে 2 যে 3 × 24, 2 কিউব 3 কিউব 3 দেওয়া আছে, 3 5। আবার 2 দিয়ে কত হলে 2 এর উপর পাওয়ার হচ্ছে এখানে 15, 3 এর উপর 5। তো এখান থেকে আছে 2 3 দ্বারা যদি গুণ করি তাহলে জোড় পাওয়ার আসে, জোড় পাওয়ার আসলে হয় যাবে কি পূর্ণবর্গ সংখ্যা। তো
তাহলে এখানে 6 দ্বারা গুণ করতে হবে, 6 3 দুগুণে 6 হয়, 6 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। অনুরূপভাবে 35 নম্বর প্রশ্নটা এই সেম সিস্টেমের, আবার 36 নম্বর সমান কত, এখানে ক্যালকুলেশন করতে হবে, 10 বের হয় অ্যান্সার। আবার 37 নম্বর প্রশ্নটা অনেক পরীক্ষায় আছে, পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে। এখানে 120 দেওয়া আছে, তাহলে যোগফলটা কত হবে। আমরা যদি ক্যালকুলেশন করি, পরপর যে 3টে, একটা যদি ক ধরি, ক প্লাস 1 হবে, ক প্লাস 2 হবে। তো এখানে ক্যালকুলেশন করলে হয় যে 4 5 6, 4 5 20, 24 120 হয়ে যায়। তো এই হচ্ছে যোগ করলে হচ্ছে 10 5 15, অ্যান্সার হচ্ছে 15। অনেক পরীক্ষায় আছে আর কি। তবে 0 1 2 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। বিয়োগ করলে এখানে আমরা জানি যে অ্যান্সারটা আছে 2287। ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা নিয়ে বেসিক একদম প্রশ্ন। তারপরে আবার যাই আমরা পরবর্তী প্রশ্ন, এই প্রশ্ন এই ধরনের প্রশ্নই ইজি টাইপের কোশ্চেন। 40 নম্বর প্রশ্ন দিয়েছে, দুটি সংখ্যার সমষ্টি 70 এবং অন্তর 10 হলে বড় সংখ্যাটি কত। তার সমষ্টি যোগ অন্তর ভাগ হচ্ছে 2 করলে আমরা এখানে বড় সংখ্যা পাবো। সমষ্টি যোগ অন্তর ভাগ 2, এই ধরনের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় থাকে। তারপরে একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়ে 17 বেশি, সংখ্যাটি কত। এখানে ধরে নিয়ে বিয়োগ করলে অ্যান্সারটা পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে প্রশ্ন। আরেকটা প্রশ্ন থাকে, যেমন এই যে 44 নাম্বার, এটা বিসিএসে আছে কত, 22তম বিসিএস। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত। যেহেতু বর্গের অন্তর দেয়া আছে, তো বর্গের অন্তর আমরা যদি এখানে সূত্রের সাহায্যে করি, অথবা এমনিতে শর্টকাট সিস্টেমে করা যায়, যে দুটি সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে 199, তাহলে বড় সংখ্যাটা যোগ 1 করলে হয়ে যাচ্ছে ভাগ 2, 199 যোগ 1 ভাগ 2 সমান হবে কত, 100। আর এটা 1 বিয়োগ করলে 99, তো বড় সংখ্যা হচ্ছে 100। এখন এইখানে একটা প্রশ্ন যেমন আসে পরীক্ষায় আছে যে 46 নম্বর কোশ্চেনটা, 46 নম্বর কোশ্চেন, যে কোনো পরীক্ষায় একজন n সংখ্যক প্রশ্নের বৃষ্টি হতে 15টি শুদ্ধ উত্তর দেয়, বা প্রশ্নের 1/3 শুদ্ধ উত্তর দিতে পারে, এবার সে মোট 50% শুদ্ধ উত্তর দেয়, তবে এর মান কত। এটা বিসিএসও আছে অনেকবার। তো এখানে মোট প্রশ্ন ছিল কত, প্রশ্ন এখানে 20টা, তার মধ্যে 15টা শুদ্ধ উত্তর দিচ্ছে, এই জন্য 15। বাকি প্রশ্ন আছে n-20 ভাগ 3, মানে শুদ্ধ উত্তর দেওয়া প্রশ্ন। সবগুলো যোগ করলে হচ্ছে কত, অর্ধেক 50%, n ভাগ 2। তো এটা ক্যালকুলেশন করলে হচ্ছে n সমান 50। তাহলে মোট 50টি প্রশ্ন নিয়ে পরীক্ষাটা হয়েছে। তারপরে এগুলো হচ্ছে দান বাক্সের অংশ, এটা লজিকলি ধরলে হয়ে যায়। তারপরে এখানে আছে কিছু পয়সার অঙ্ক, লোন বারবার পরীক্ষায় আসে, অর্থাৎ বেসিক সিস্টেমের মধ্যে পড়ে। মোটামুটি এই প্রশ্নগুলো অনুশীলন করলে আশা করি যে পরীক্ষায় বাস্তব সংখ্যা নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর এখানে 50 নম্বর প্রশ্ন আর 1 নম্বর দুটো গুরুত্বপূর্ণ কিন্তু ছোটো প্রশ্ন দেওয়া আছে, যে √(-8) গুণন √(-2) সমান কত। তো রুটে কমন কত হয়, 8 2 16, মাইনাস করলে কত হয়, প্লাস। অথবা যদি আই করি, আইয়ের সাহায্য করা যায়, আই স্কোয়ারের মান আমরা জানি কত, -1 অথবা আই স্কোয়ার, মানে আইয়ের মান হচ্ছে √(-1) আর আই স্কোয়ার করলে আছে 1 তো এখান থেকে আমরা মানটা বের করতে পারি যে আই স্কোয়ার সমান -1, তো গুণ করলে এখানে মান বের হচ্ছে -4। অনুরূপভাবে আই টু দি পাওয়ার দেওয়া আছে কত, -49। তো এখান থেকে বের হবে মান -i। তো এগুলো একটু কমপ্লেক্স নাম্বার থেকে কোশ্চেন দেওয়া আছে, কাল্পনিক নাম্বার, কিছু কিছু ব্যতিক্রম থাকে, তবে ইজি। এই ধরনের একবারে খুব বেশি টাফ প্রশ্ন করে না, ইজি। তো বাস্তব সংখ্যা থেকে এই বিষয়গুলো আর কি প্র্যাকটিস করা দরকার, তাহলে আশা করি পরীক্ষা ভালো করা যাবে। এর পরবর্তীতে আছে ভগ্নাংশ, মানে অনেক কটা বিষয় থেকে এখানে 3 মার্ক পরীক্ষা থাকে।